হুথি বিদ্রোহীদের হামলার কারণে রেড সি দিয়ে মালবাহী জাহাজ চলাচল করতে পারছে না। এ কারণে সাউথ আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে অস্ট্রেলিয়ার পণ্যবাহী জাহাজগুলো নতুন রুট নির্ধারণ করেছে। এর ফলে দুদিনের পথ পাড়ি দিতে সময় লাগবে 10 দিন। একই সাথে বাড়বে পণ্য পরিবহনের খরচ। রেড সিতে প্রায় পণ্যবাহী জাহাজ হুথি বিদ্রোহীদের হামলার শিকার হচ্ছে। And that's just going to increase in the weeks and the months ahead. গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের জেরে এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার পণ্যবাহী জাহাজগুলোর জন্য রেড সিকে নো গো জোন বানিয়েছে হুথি বিদ্রোহীরা। ইতোমধ্যে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধারা কয়েকটি জাহাজ আটক করেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের সাথে যুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে তারা অভিযান জোরদার করেছে। They've now been abandoned. We think one of them might have actually been sunk. হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা শুধুমাত্র ইসরায়েল ও আমেরিকার সাথে যুক্ত জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে। কিন্তু গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে হুথি বাহিনী সব ধরনের পণ্যবাহী জাহাজকেই আক্রমণ করছে। সশস্ত্র গোষ্ঠীর হামলা এড়াতে জাহাজগুলো এখন রেড সির পরিবর্তে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপের চারপাশ ঘুরে দীর্ঘ যাত্রা করছে। এতে 2 দিনের পথ যেতে সময় লাগছে প্রায় 10 দিন। এ কারণে পণ্য পরিবহনের খরচ হচ্ছে প্রায় দ্বিগুণ। এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার পণ্যবাহী জাহাজগুলোর হাব সিঙ্গাপুর বন্দরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। Those additional cost will pass on to customers. অস্ট্রেলিয়ার আমদানি পণ্যের 16% যায় পথে দিয়ে। এর মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, আসবাবপত্র, পোশাক, আনুষঙ্গিক জিনিসপত্র এবং অপচয়শীল খাদ্য। 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা 37,550 ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় 86,000 প্যালেস্টিনিয়ান। শেখ সাদি মারজান, TVN 24 নিউজ ডেস্ক। গাজার শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 42 জন নিহত হয়েছে। গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন এবং আল তুফার একটি বাড়িতে হামলায় আরও 18 জন নিহত হয়। যদিও শরণার্থী শিবিরে হামলা সম্পর্কে কিছুই জানায়নি আইডিএফ। এদিকে ওয়েস্ট ব্যাংকে হামলায় গুরুতর আহত এক প্যালেস্টিনিয়ানকে ইসরায়েলি জিপের সামনে বেঁধে রাখার ছবি প্রকাশিত হয়েছে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় শতাধিক বাসিন্দার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে আল শাতি শরণার্থী শিবির এবং আল তুফায় আইডিএফ এর হামলায় অন্তত 42 জন প্যালেস্টিনিয়ান নিহত হওয়ার খবর জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানায় আল আকসা হসপিটাল এবং কাছাকাছি আল মাওয়াসি নিরাপদ অঞ্চলে হামলা বন্ধের কথা জানালো ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরে হামলা সম্পর্কে আইডিএফ জানায় গাজায় হামাসের 2টি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আইডিএফ। এদিকে রয়টার্স এবং আল জাজিরার একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে হতাহতদের খোঁজ করতে বহু প্যালেস্টিনিয়ান জড়ো হয়েছেন। পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় হতাহতদের ধরাধরি করে উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়। এদিকে আল মাওয়াসি এলাকায় তথাকথিত নিরাপদ অঞ্চলে বোমা হামলা চালিয়েছে আইডিএফ। স্থানীয়রা জানান আইডিএফ আর হামলা করবে না ভেবে অনেকেই এই অঞ্চলে এসেছেন। তবে রাতে ঘুমানোর পর বিস্ফোরণের শব্দে আবারও নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন তারা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান জেনিন অঞ্চলে আহত প্যালেস্টিনিয়ানদের নিয়ে হাসপাতালের দিকে অগ্রসর হওয়া কয়েকটি অ্যাম্বুলেন্স ইসরায়েলি সেনাদের গাড়ি বহরের সামনে আটকে যায়। এ সময় নাম্বার প্লেট গোপন করে একটি জিপের সামনে এক প্যালেস্টিনিয়ান যুবককে বেঁধে রাখতে দেখা যায়। The jeep passed by and the injured man was on the hood. আইডিএফ এর বিরুদ্ধে প্যালেস্টিনিয়ানদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ পুরনো হলেও জিপের সামনে আহত প্যালেস্টিনিয়ানকে বেঁধে রাখার অভিযোগ স্বীকার করেনি তারা। রামাল্লা এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি পুলিশের হাতে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়া কালকিলি এলাকায় ইসরায়েলি সেটলারদের সাথে প্যালেস্টিনিয়ানদের সংঘর্ষে 2 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। প্যালেস্টাইনে ইসরায়েলের চলমান আগ্রাসনে চরম ক্ষুব্ধ হলেও স্রোতের বিপরীতে রয়েছে সৌদি আরব ও জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ। গাজা যুদ্ধে এই দেশগুলো পরোক্ষভাবে ইসরায়েলেরই পক্ষ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন আমেরিকার সাথে সম্পর্ক রক্ষা এবং নিজেদের স্বার্থেই ইতিহাস পরিবর্তন করে ইসরায়েলের পক্ষ নিয়েছে এসব আরব দেশ।
গত এপ্রিলে ইসরায়েলের উপর ইরান যখন হামলা চালায় তখন আমেরিকা, ব্রিটেন ছাড়াও কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাহায্যে এগিয়ে আসে। ইরানের মিসাইল ও ড্রোন আক্রমণকে নস্যাৎ করে দেওয়ার জন্য সক্রিয় ছিল সৌদি আরব ও জর্ডানের মতো আরব দেশগুলো। ইরানের সঙ্গে সৌদি আরবের বিরোধ অনেক পুরনো, তারপরও গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর পর অনেকেই ধারণা করেছিলেন ইরানের এই হামলায় সৌদি অন্তত তাদের পক্ষ নেবে, কিন্তু বাস্তবে তা হয়নি। সৌদির অবস্থান কিছুটা বোঝা গেলেও জর্ডানের ভূমিকা অনেককেই অবাক করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন জর্ডানের ওপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল, জর্ডান তার বেশ কয়েকটিকে ধ্বংস করে দেয়। এভাবে জর্ডান ইসরায়েলের সহযোগী শক্তি হিসেবেই ভূমিকা রাখছে। শুধু ইরানের ড্রোন ধ্বংসই নয়, একই সঙ্গে জর্ডান তার আকাশপথকে আমেরিকা ও ইসরায়েলের জন্য খুলে দেয়। সৌদি আরব ও জর্ডান ছাড়াও ইজিপ্ট, সুদান, লিবিয়া, মরক্কো, বাহরাইন, কাতার, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইরাকের মতো আরব দেশগুলো চলমান সংঘাতে পরোক্ষভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে। এসব দেশ আমেরিকা সহ ইসরায়েলের পক্ষে থাকা দেশের যুদ্ধবিমানের তেল নেওয়ার জন্য তাদের বিমানবন্দরগুলো উন্মুক্ত করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলার পর এটি স্পষ্ট হয়েছে যে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ ইসরায়েলের সঙ্গে আছে। দেখা গেছে কয়েকদিন আগেও যে দেশগুলো গাজায় আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে তাদের অনেকেই এখন ইসরায়েলের পক্ষ নিচ্ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের হাসান আল হাসান বলছেন, নিজেদের স্বার্থ বিবেচনায় রেখেই কৌশলী অবস্থান নিয়েছে সৌদি আরব সহ অন্য দেশগুলো। গাজার ঘটনায় এতদিন জর্ডানকে খুবই সোচ্চার দেখা গেছে। এর দৃশ্যমান কারণও ছিল, জর্ডানে প্যালেস্টাইনের বাসিন্দা রয়েছে, সেখানে প্রতি 5 জনের মধ্যে একজন প্যালেস্টাইন বংশোদ্ভূত। এই কারণে ইসরায়েলের নৃশংসতায় জর্ডানের তীব্র সমালোচনা করাই ছিল স্বাভাবিক। তবে জর্ডানই যখন ইসরায়েলের সমর্থনে এতটা প্রকাশ্য ভূমিকা রেখেছে, অনেকেই অবাক হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জর্ডান সহ যেই আরব দেশগুলো ইসরায়েলের পক্ষ নিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষার জন্যই সেটি তারা করেছে। No one is like now talking about like finishing Israel or like not accepting Israel. No. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে, এমন শঙ্কায় উদ্বেগ জানিয়েছে আমেরিকা। কয়েক সপ্তাহ ধরে লেবানন ইসরায়েল সীমান্তে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় হামাসকে সমর্থন দিতে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীও হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। ইসরায়েলের উত্তর সীমান্তে অনেক ঘরবাড়ি খালি হয়ে গেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পরস্পর আক্রমণে এলাকা ছেড়ে পালিয়েছেন অনেক বাসিন্দা। কয়েক সপ্তাহ আগে হিজবুল্লাহর ছোড়া রকেট এসে পড়ে ডেভিড নামে এই ব্যক্তির বাড়ির ওপর। তার বাড়ির কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়, তবুও তিনি বাড়ি ছেড়ে যাননি। তিনি বলেন, প্রতিদিনই এখানে বোমা বর্ষণ হয়। Every day, every night, bomb, problem. And I born here. What I say? Look, Hezbollah, kill Hezbollah. If you live here one night, you go crazy. প্রত্যেক সপ্তাহেই রকেট হামলা হয় ইসরায়েলের উত্তরের শহর কিরিয়াত শমনাতে। গত শুক্রবার শহরের মেয়রের কার্যালয়ের বাইরে সড়কে আঘাত হানে হিজবুল্লাহ। আমেরিকা এ সমস্যা সমাধানে কূটনৈতিক চাপ দিলেও মেয়র আভিচাই স্টার্ন বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধই একমাত্র সমাধান। এখানে থাকা মানে গবাদি পশুর মতো নিজেকে কোরবানি হতে দেয়া। শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তারা আমাদের ওপর আক্রমণ করবে, যেমনটা দক্ষিণাঞ্চলে করেছিল। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো দেশ আছে যারা তাদের নাগরিকদের ওপর এভাবে প্রতিদিন হামলা করাকে মেনে নেবে। ইসরায়েল সীমান্ত পেরিয়ে লেবাননে পাল্টা হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণের প্রস্তুতি নেয়ার কথা বলছে। এদিকে হিজবুল্লাহ জানায়, তাদের সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েলের কোনো অংশই নিরাপদ থাকবে না। হিজবুল্লাহর রকেটে ধ্বংস হয় টম পেরি নামে এই ব্যক্তির বাড়ি। তখন বাড়ির বাইরে থাকায় বেঁচে যান তিনি। টম বলেন, যুদ্ধ নিয়ে সংকট সমাধানে ইসরায়েলি প্রশাসন ব্যর্থ। একদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর ক্রমাগত চাপ বাড়ছে, অন্যদিকে ইসরায়েলের সাথে লেবাননের নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কেমন হবে তা নিয়ে শঙ্কায় আমেরিকা। নাজমুন নাহার উর্মি, TVN 24 নিউজ ডেস্ক।
নিজ দেশে সেনাবাহিনীর সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করার বিষয়টি জনগণের চোখে ধুলো দেয়া মাত্র। গাজা প্রসঙ্গে নেতানিয়াহুর দূরদর্শিতার অভাব আছে বলেও সমালোচনা করেন তিনি। এছাড়া ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় জনগণের চাপের মুখে আছেন নেতানিয়াহু। নিজের দেশের সামরিক বাহিনীর কাছ থেকেই সমালোচনার শিকার হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর থেকেই হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন নেতানিয়াহু। হামাস নির্মূলের নামে সাধারণ মানুষকে হত্যা করছে ইসরায়েল। Tonight I want to speak to you about total victory. এখন আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এ বিষয়ে নেতানিয়াহুর বিরোধিতা করছেন। গাজা প্রসঙ্গে নেতানিয়াহুর দূরদর্শিতার অভাব নিয়ে সমালোচনা করেন তিনি। ইসরায়েলে আল্ট্রা অর্থোডক্সদের সামরিক বাহিনীর পরিষেবা থেকে ছাড় দেয়া নিয়েও নেতানিয়াহু ও আইডিএফের মধ্যে দ্বন্দ্ব চলছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন প্রকাশ্যে প্রধানমন্ত্রীর বিরোধিতা করা নিয়ে কূটনৈতিক ডেনিস রস বলেন, তিনি তার দীর্ঘ কর্মজীবনে এ ধরনের ঘটনা দেখেননি। More and more people from within the IDF are letting their views be known about concerns they have about what the current strategy is, or to be more precise, what they see as a lack of a strategy. এরই মাঝে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল বেনি গান্টস সহ 2 সদস্য পদত্যাগ করার পর তা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্কের অবনতির জন্য নেতানিয়াহুকে দায়ী করেন বেনি গান্টস। হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় প্রতিনিয়তই নিজ দেশে জনসাধারণের চাপের মুখে পড়ছেন নেতানিয়াহু। ইসরায়েলিরা নেতানিয়াহুর বিরুদ্ধে সড়কে বিক্ষোভ করে যাচ্ছেন। We want a new election. We want a government that works for the people, that is trying to bring the hostages back and to find a conclusion to this war against Hamas. I have expectations from my government. I think they should have been able to seal a deal a long time ago. এদিকে গাজায় হামাসকে নিঃশেষ করতে না পারায় যখন ইসরায়েলের অভ্যন্তরে সমালোচনা চলছে, তখন লেবাননে হিজবুল্লাহর সাথে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ইসরায়েলের। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ জানান, তাদের সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েলের কোনো অংশই নিরাপদ থাকবে না। নাজমুন নাহার উর্মি, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করা ও অস্ত্র দিয়ে সহযোগিতা করায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার বিমান বাহিনীর 2 সদস্য। এক সাক্ষাৎকারে এই 2 সেনা বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মিশনে তারা যুক্ত ছিলেন। আমেরিকার দেয়া সেসব অস্ত্র ব্যবহার করে গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তাই নিজেদেরও দোষী ভাবছেন এই 2 কর্মকর্তা। ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আমেরিকার বিমান বাহিনীর সদস্য 1 ব্যাটান কোড ও ল্যারি হিবার্ট। এছাড়া গাজায় নির্বিচারে সাধারণ মানুষদের হত্যার প্রতিবাদে তারা চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ চলাকালীন 6 বছর বয়সী হাইন্দ রাজব নামের এক শিশুকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় তোলে। ল্যারি বলেন, নিহত হাইন্দ তার মেয়ের বয়সী। শিশুটির কি দোষ ছিল এখানে? যুদ্ধ বন্ধ না করে ইসরায়েলে অস্ত্র দিচ্ছে আমেরিকা। এমন চলতে থাকলে সেখানকার একটি শিশুকেও বাঁচানো যাবে না। Seeing some of those images and seeing these families suffer as a result of US weapons. তিনি আরও বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রয়ের সময় একটি অপারেশনে তিনি সরাসরি কাজ করেছিলেন, যে অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছে গাজায়, যার ফলে এখন নিজেকে অপরাধী মনে করছেন ল্যারি। I felt extremely guilty about my position and my role. মাত্র 2 বছর হয়েছে আমেরিকার বিমান বাহিনীতে যোগ দিয়েছেন 1 ব্যাটান কোড, তবে তিনি আর এখন তার দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান না। তার এই সিদ্ধান্তের প্রধান কারণ, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে। এছাড়া গাজায় বেসামরিকদের মৃত্যুর প্রতিবাদে আমেরিকায় ইসরায়েলি দূতাবাসের বাইরে তার সহকর্মী অ্যারন বুশনেল নিজেকে আগুন ধরিয়ে দেওয়ার পর থেকে তার চাকরি করার মনোভাব বদলে যায়। ওয়ান বলেন, আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় নিরীহ মানুষদের কিভাবে হত্যা করছে ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তার ফুটেজ তিনি দেখেছেন।
to speak out against the atrocities that were taking place in Palestine. এক বিবৃতিতে আমেরিকার বিমান বাহিনী জানিয়েছে, বাহিনীর কোনো সদস্য যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন তবে সেই সদস্য ও তার পরিবারকে বিমান বাহিনী থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।